আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম ফর্মুলা নিয়ে। ফর্মুলা নিয়ে মোটামুটি অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে। এর মধ্যে থেকে ডিফাইন নেমের যে নেম ম্যানেজার, ডিফাইন নেম, ইউজ ফর্মুলা, এগুলো সম্পর্কে আলোচনা করি। এগুলো বিষয় হলো প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস করবেন তো ব্রেন ক্লিয়ার হবে। ব্রেন ক্লিয়ার হবে তো খুব সুন্দর সুন্দর ফরম্যাট ফর্মুলা আপনি তৈরি করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন টেস্ট প্রেসিডেন্ট এবং টেস্ট ডিপেন্ডেন্ট। এগুলো কি? এগুলো হলো লিঙ্ক। কি লিঙ্ক? যেমন আমাদের এখানে খেয়াল করেন, আমরা যখন প্রেসিডেন্ট ক্লিক করি তখন দেখাবে যে আমার কোনটার সাথে কোনটার সম্পর্ক আছে। আমি যখন ক্লিক করব তখন আমাকে দেখাবে আমি যে এই ঘরের কাজ করেছি, এই ঘরের সাথে মূলত কোন ঘরের সাথে সম্পর্ক, মানে কোন ঘরকে আমি এই ঘরের সাথে সংযুক্ত করেছি। আমার কথা বুঝতে পারছেন? কোন জি। ঘরকে আমার এই ঘরের সাথে সংযুক্ত করেছি, এটা টেস্ট প্রেসিডেন্টের মাধ্যমে দেখা যাবে। দেখেন আমি এটার মাধ্যমে কিভাবে সংযুক্ত করলাম। এটা হলো আমার ইউনিট। আমি যে একটা বিল তৈরি করেছি, সেই বিলের যে সূত্রটা আমি ব্যবহার করলাম, এই সূত্রটার মধ্যে মূলত আমি এই ঘরকে টেনেছিলাম। এই ঘরগুলো কিন্তু আমি কি করি নাই, লিঙ্ক করি নাই। কারণ মিটার নাম্বার দিয়ে আমার কোনো বিল হয় না, বিল হয় হলো আমার ইউনিট দিয়ে। ইউনিট। টেস্ট প্রেসিডেন্টের মাধ্যমে মূলত আমার এই যুক্তটা দেখা যায়। রিমুভ অ্যারো ক্লিক করলে তখন এই অ্যারোটা চলে যাবে। এটা হলো এটার সাথে আর আনুষঙ্গিক যেসব লিঙ্ক গুলো আছে এগুলো দেখা। যেমন আমার চিত্র মধ্যে দেখতে পাচ্ছেন একই ঘরের মধ্যে আরো কয়টা ঘরের সাথে সম্পর্ক, সেটা টেস্ট ডিপেন্ডেন্ট মধ্যে দেখাবে। এগুলো আসলে সাধারণত কারো লাগে না। শো ফর্মুলা, আমি এখানের মধ্যে কোন ফর্মুলাটা ব্যবহার করেছি এটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে না। দেখাচ্ছে? জি জি না। না। কিন্তু আমি যখন শো ফর্মুলাতে ক্লিক করব তখন কিন্তু আমাকে দেখাবে শুধুমাত্র ফর্মুলা। দেখাচ্ছে, দেখছেন? দেখতে পাচ্ছেন? এটা শুধুমাত্র ফর্মুলা শো করেছে, জি। সূত্র শো করেছে। এটা হলো শো ফর্মুলা। আবার শো ফর্মুলা ক্লিক করব তখন দেখবেন যে আবার কি শো করবে, ফলাফল শো করবে। কি শো করবে? ফলাফল। ফলাফল। ফলাফল শো করবে। শো ফর্মুলা কি জন্য? আমার এই ফর্মুলাটাকে আমি দেখতে চাই আসলে এখানের মধ্যে আমি কোন সূত্রটা ব্যবহার করেছি। এটা দেখার আরেকটা জায়গা আছে, বলেন তো কোন জায়গা? ফর্মুলা। ফর্মুলা বার। কি নাম? ফর্মুলা বার। ফর্মুলা বার। ফর্মুলা বার কোথায় থাকে? নিচে। কোথায় থাকে? ওই যে উপরে খালি সাদা উপরে জায়গাটা। খালি জায়গাটার নাম কি? ফর্মুলা বার। ফর্মুলা। মাউস পয়েন্টারটাকে যখন নিয়ে যাবেন তখন নাম শো করবে। দেখেছেন? জি। জি সবাই দেখেন নাই? জি জি, দেখা যায়। এরপর আসেন হলো ইভলিউশন ফর্মুলা চেক ইরোড। চেক ইরোডটা হলো অনেক সময় দেখবেন যে এখানে একটা সবুজ কালার থাকে। কি থাকে? কোন একটা ঘরের মধ্যে একটা সবুজ কোণার মধ্যে একটা সবুজ কোণ উঠে থাকে। যেমন রেজাল্ট শিটের কথাই বলি। রেজাল্ট শিটের মধ্যে আমি একটা অঙ্ক বাদ দিয়েছিলাম। একটা অঙ্ক কি দিয়েছিলাম? বাদ যখন দিয়েছেন। আমি যোগফল টেনেছিলাম তখন আমার একটা ঘর বাদ দেওয়া হয়েছে। দেখেন এই ঘরটার মধ্যে দেখেন আমি যখন মোটটা, এই দেখেন ভালো করে খেয়াল করবেন, আমি যখন মোট টেনেছিলাম তখন এই মোটের মধ্যে আমি একটা ঘরের ফলাফল এখানে টানিনি। একটা ঘরের ফলাফল কি করি নাই এখানে যুক্ত করি নাই, যোগ করি নাই। এর কারণ কি? কমন না। ফলাফল। ওইটা আমার সাবজেক্টের নাম্বার ছিল না। ওইটা আমার কি ছিল না? যেটা নাম্বার। সাবজেক্টের নাম্বার ছিল না। সাবজেক্টের নাম্বার না থাকার কারণে, এটা রোল নাম্বার বা ফর্ম নাম্বার হওয়ার কারণে আমি এই ঘরটাকে বাদ দিয়ে বাকি সাবজেক্ট গুলোর নাম্বার গুলো আমি এখানে যুক্ত করে। কিন্তু কম্পিউটার তার বুঝে নাই এটাতে সাবজেক্ট। কম্পিউটার বুঝেছে? জি না। বুঝে নেই। এই জন্য কম্পিউটার এখানে একটা দাগ দিয়ে রেখেছে। যে অ্যাকাউন্টমেন্ট কোনো কিছু না বুঝে, যে মালিক কোনো হিসাব নিকাশের কোনো ঘর যদি না বুঝে, এই ঘরের কোনার মধ্যে একটা টিক মার্ক দিয়ে রাখে, তাই না? জি। এই টিক মার্কটা জি কি জন্য দেয়? যে এইখানে এখানের মধ্যে আমার কাছে একটা সমস্যা মনে হচ্ছে। যখন অ্যাকাউন্ট ম্যানেজার তার মালিককে বুঝিয়ে দেয়, স্যার এটা মূলত ফর্ম নাম্বার ছিল, এটা কোনো সাবজেক্টের নাম্বার ছিল না,
তাই এই ঘরটা টোটাল ঘরটা এটা ছিল 1134, এখানে 1100 কি হওয়ার কথা ছিল 72। মূলত আপনি তো বলেছেন 1172 হবে, মূলত এখানে 1172 হওয়ার কথা ছিল না। না। কত ছিল? 1182 হওয়ার কথা ছিল। কত? 82 82 ছিল? বলেন, কথা বলেন। 1182। তো এখানে স্যার যখন বললো যে 1182, কিন্তু এখানে তো কিন্তু 1182 নাই, আছে? জি। জি না, 1100 1182 না, এখানে আছে 1134। কিন্তু স্যার যখন টিকমার্ক দিয়েছে তখন তো আপনাকে সলিউশনটা দেখাতে হবে। এখানে এক্সেলের মধ্যে টিকমার্কটা দেওয়ার কারণ হলো এটা। টিকমার্ক দেওয়ার কারণ হলো কি এইটাই। এটাই যখন এখানের মধ্যে যখন টিকমার্ক দেওয়া হবে, এবার আসেন আপনি যখন চেক ফর্মুলা ক্লিক করবেন তখন আপনাকে দেখাবে এরর চেকে যখন দেখাবেন তখন কি আপনাকে দেখাবে। আপনি যদি তাকে কি করেন, আপনি যদি তাকে বলেন যে ইগনোর করেন, এই ঘরটাকে কি করলেন, ইগনোর করলেন, তখন দেখবেন যে এটা ঠিক হয়ে যাবে। ওই টিকমার্কটা কি আর থাকবে না। ওই টিকমার্কটা থাকবে, জি না। বুঝতে পেরেছেন? দেখেন আমার এই ঘরের মধ্যে টিকমার্ক নাই, কিন্তু এই ঘরের মধ্যে আছে। কেন? আমি এই ঘরটার মধ্যে এক্সেলকে বুঝিয়ে দিয়েছি এই ঘরটা মূলত আমার, এই যে ঘরটা যুক্ত হওয়ার কথা আপনার দৃষ্টিতে মূলত একটি ফর্ম নাম্বার ছিল, এই জিনিসটা আমি বুঝিয়ে দিয়েছি। বুঝতে পারছেন? এটা হলো আমার চেক এর বিষয়। আর উইন্ডো মানে হলো, এটা আসলে দরকার নেই আমাদের। ওয়াচ উইন্ডোতে যখন ক্লিক করবেন তখন এখানে দেখা যাবে অ্যাড ওয়াচ। এখান থেকে আপনি যে ঘরগুলোকে মার্ক করবেন সেটা এখানে মার্ক। যেমন আমি এখান থেকে এই ঘরগুলোকে মার্ক করেছি। এবার আপনি অ্যাড ক্লিক করেন, ঠিক এই ঘরগুলো যে ঘরগুলো মার্ক করেছিলাম এই ঘরের ফলাফলগুলো আমরা এখানে চলে আসবো। ফলাফল কি? যেমন আমার এটা এই কোন বুকের মধ্যে আছে, শিটের মধ্যে কি আছে, নেম আছে, সেল আছে, ভ্যালু আছে, কত কত নাম্বার সেল রো আছে, এগুলো আপনাকে দেখাবে। কত নম্বর রো, এগুলো আপনাকে দেখাবে। এটা আমাদের দরকার হবে না। ক্যালকুলেশন এটা আমাদের দরকার হবে যদি আমার মুড চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়? সাইলেন্ট সাইলেন্ট। যেমন আমার এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অটোমেটিক। এই অটোমেটিক, অটোমেটিক মানে হচ্ছে আমার যে ফলাফলগুলো, যে সূত্রগুলো আমরা প্রয়োগ করি। সাইলেন্ট।
এবং এইখানে যে রদবদলগুলো আমরা করি, রদবদল করার কারণে অটোমেটিক যেমন আমাদের টোটাল ঘরের মধ্যে আপডেট হয়ে যায়, এই যে অটোমেটিক আপডেট, অটোমেটিক চেঞ্জ, অটোমেটিক ফলাফলটা আমাদেরকে দেখাচ্ছে, এইটার মূলত পাওয়ারটা হলো আমার ক্যালকুলেশনের অপশন। এটা মূলত আমাদের কিসের অপশন? ক্যালকুলেশন অপশন। অর্থাৎ এইখানের মধ্যে অটোমেটিক দেয়া আছে বলি এমনটা হচ্ছে। যেমন অটোমেটিক আমি এই ঘর দিয়ে আপনাদেরকে কালার করে দেখাচ্ছি, শুধু এই ঘরটাকে কালার করলাম, দেন হলুদ কালারটাই করলাম আপনাদেরকে বোঝানোর সুবিধা। দেখেন আমার এইখানের মধ্যে টোটাল ঘরের মধ্যে যা আছে তার যোগফল কি, কত? 1116 1116। 16 এখন দেখেন আমি যখন এখানে 95 করব তখন আমার কত হবে? 11 1111। তার মানে অটোমেটিক ভাবে 5 কি করে ফেলেছে? চেঞ্জ করে মাইনাস করে ফেলেছে। কি করেছে? মাইনাস 5 মাইনাস করে ফেললো। আগে 100 ছিল তাই 1116, আর এখন 95 তাই 1100 কত? 11 11। এখন দেখেন আমি যখন ক্যালকুলেশনে যাব, কোথায়? আমি যখন Calculation. ক্যালকুলেশনে যাব, সেখানের মধ্যে যদি আমি ক্লিক করি, ম্যানুয়াল ক্লিক করি, এবার যদি আমি এখানে ক্লিক করি 100, তখন দেখবেন যে আমার এখানে আর 1116 হবে না। কি হবে না? 1116 হয়ে যায়। বলেন কি হবে না? 1116 হবে 1116 হবে না। কি জন্য? আমার 1111ই থাকবে। এর কারণ হলো আমার মূলত এই যে অটোমেটিক কাজগুলোর যে কমান্ডটা, সেটা অটোমেটিকের মধ্যে দেয়া নাই, এটা মূলত ছিল হলো আমার ম্যানুয়াল। কি ম্যানুয়াল? ম্যানুয়াল দেওয়ার মানে হলো আমি যে এখানে পরিবর্তনটা করেছি, সেই পরিবর্তনটা আমি ম্যানুয়াল ভাবে যোগফলটা আনতে চাই। আমি এখানে ম্যানুয়াল সেট করেছি। এবার দেখেন আমি এখানে পরিবর্তন করেছি, 95 ছিল, এখন কত করলাম? 100 করলাম। 100 করলাম, কিন্তু পরিবর্তন হয় নাই। এই পরিবর্তন করার জন্য আমাকে ক্যালকুলেট নাও থেকে, তখন গিয়ে আমার এটা আপডেটটা আসবে। এর আগ পর্যন্ত আমার কি আসবে না? আপডেট আসবে না। আসবে না। আমার কথা বুঝতে পারছেন? জি কথা বলেন না কেন? কথা বলেন। জি এমনিতে আপনারা স্টুডেন্ট দিন দিন মাইনাস হচ্ছেন, কথার মাইনাস হচ্ছে, আপনাদের ক্লাসও শেষের দিকে হচ্ছে, এরপরে কিন্তু আপনাদের সাথে আমার কোনো সম্পর্কই হয়নি। আপনাদের সাথে আমার কোনো সম্পর্কই হয়নি, আপনারা কথা বলতে চান না, এটাই সবচেয়ে বড় সমস্যা। আমি এখানে যে কাজটি করেছি এটা হলো ম্যানুয়াল ভাবে, আর যদি আমি এখানে অটোমেটিক মান দিয়ে রাখি এবং এখানে পরিবর্তন করি, যেমন 85 করলাম, তখন অটোমেটিক ভাবে আমার আপডেটটা আপডেট ফলাফলটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইটা কেন আপনাকে দেখাইলাম? এটা তো আপনার জরুরত না, প্রয়োজন নেই। কেন দেখালাম? কখনো যদি এমন হয় যে আপনার এই নাম্বারগুলো চেঞ্জ করেছেন বাট এইটার ফলাফলটা আপডেট হচ্ছে না, যেমন এখন পরিবর্তন করলে অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে যায়, সেই চেঞ্জটা হচ্ছে না, এমনটা যদি কোনো ফিল করেন, তখন আপনাকে ক্যালকুলেশন অপশনে গিয়ে অটোমেটিকের মধ্যে টিক মার্ক দিয়ে দিন। ওকে, জি স্যার। কথা বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার? জি স্যার। আর যদি ক্যালকুলেট মধ্যে ম্যানুয়াল থাকে এবং সেটা পরিবর্তন করেছেন আর এখানে পরিবর্তনটা হয় নাই, এমনটা যদি হয়, তখন আপনাকে ক্যালকুলেট নাও দিতে হবে বা ক্যালকুলেট শিট, তখন দেখবেন যে এটা ক্যালকুলেট হয়ে গেছে, কারণ ক্যালকুলেট হয়ে গেছে। ক্লিয়ার? জি। দেন আসেন ডাটা। ডাটার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে গেট এক্সটার্নাল ডাটা, অর্থাৎ আমার ডাটাগুলোকে কাস্টমাইজ করা, অন্য ডাটা এখানে অ্যাড করা, অথবা আমার এখান থেকে ডাটাগুলো অন্য জায়গায় ট্রান্সফার করা। যেমন এখানে দেখা যাচ্ছে গেট এক্সটার্নাল ডাটা ফ্রম অ্যাক্সেস, ফ্রম ওয়েব, ফ্রম টেক্সট, ফ্রম সোর্স, ফ্রম কানেকশন। এক্সিস্টিং কি কানেকশন, এই কানেকশনটা মূলত আমার কম্পিউটারের মধ্যে যে টেক্সট ফাইল গুলো আছে, ওই টেক্সট ফাইল থেকে আমার লেখাগুলোকে আমার এই ফাইলের মধ্যে আনা। যেমন
আমি আমার স্ক্রিনের মধ্যে একটা টেক্সট ফাইল তৈরি করি, যেমন অলরেডি এখানে একটা টেক্সট ফাইল তৈরি করা আছে। এই যে টেক্সট ফাইলটা তৈরি করা আছে, এখানে কিছু নেই, আমি এখানে কিছু লিখলাম, এখানে লিখলাম এখানে থাইল্যান্ড নাম্বার লিখলাম, সাইলেন্ট করেন। এটাকে আমরা সেভ করে নিলাম। এবার আসেন, আমার খানা সব মনে রেখে দিবে খেয়াল করেন। এখন এইখানে যে ফ্রম অন্য ফাইল থেকে ফাইলগুলোকে অ্যাডজাস্ট করা, এখানে এগুলো হলো অ্যাক্সেস, মাইক্রোসফট অ্যাক্সেস একটা ইয়া আছে, অথবা ইন্টারনেট থেকে অথবা ফ্রম টেক্সট থেকে যদি আপনি আনতে চান তাহলে আপনি আনতে পারবেন। ধরেন এগুলো আমাদের দরকার নেই, আমি কানেকশন মধ্যে ক্লিক করলাম, এখানে গিয়ে ফ্রম টেক্সটে ক্লিক করলাম। ফ্রম টেক্সটের মধ্যে যাওয়ার পর আমি ডেস্কের মধ্যে যাব, সেখান থেকে আমি আমার ফাইলটাকে সিলেক্ট করে দিব, দেন ইম্পোর্ট ক্লিক করব। যখন ইম্পোর্ট ক্লিক করব তখন ওই ফাইলের মধ্যে যে লেখাগুলো থাকবে এগুলো চলে আসবে। আমার এই ফাইলের মধ্যে কোনো লেখা নেই, ভাই।
আমার এখানে এটা ইয়ে হচ্ছে না, হ্যাঁ আপনারা ট্রাই করবেন, আপনাদের যে ট্যাব আছে আমার এটা কাজ করতেছে না, সমস্যা করতেছে। হুম। বুঝিনি। হুম হুম। আমি তো বলতে পারবো না, বলতে পারবো না। এই শর্ট ফিল্টারটা কিন্তু আপনারা জানেন, আপনারা শিখেছেন হোম মেনু থেকে শর্ট ফিল্টার শিখেছিলেন কিনা, ফিল্টারিং করা, সিরিয়াল করা, মনে আছে আপনাদের? জি জি মাইক্রোসফট ওয়ার্ডও শিখেছেন, কোথায় কোথায় শিখেছেন বলেন? মাইক্রোসফট Word এ। ওয়ার্ড শিখেছেন। এরপর এখানে আমার দেখাচ্ছে আপনাকে, যেমন আমার এখানে আছে 1 5 8 3 4, এটা কি সিরিয়াল করা আছে বলেন দেখি? জি না। না। সিরিয়াল। তার মানে আপনি এটা সিরিয়াল চাচ্ছেন, এই শর্টটা আপনি এখান থেকে শর্ট করতে পারবেন, তখন দেখবেন যে শর্ট হয়ে গেছে 1 2 1 3 4 5 8, তাই না? জি জি আর যদি নিচেরটার মধ্যে ক্লিক করেন তাহলে উপর থেকে আসবে 8 5 4 3 1। ওকে, আবার যদি এখান থেকে করতে চান, ভিতর থেকে যে গিয়ে করতে চান, তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। এভাবে আপনি এই সিরিয়াল না, বর্ণমালার সিরিয়ালটাও করতে পারবেন, যেমন এই সিরিয়াল গুলো আগে, বি সিরিয়াল গুলো তারপরে, সি সিরিয়াল গুলো তারপরে, এভাবে যদি বর্ণমালা অনুযায়ী যদি সিরিয়াল করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। এগুলোকে শর্ট বলে, কি বলে? শর্ট ফিল্টার বলে, কি বলে? শর্ট ফিল্টার। শর্ট ফিল্টার বলে। আবার দেখেন, আপনার এই নির্দিষ্ট যদি কোনো তথ্য বের করতে চান, নির্দিষ্ট যদি কোনো তথ্য বের করতে চান, তাহলে আপনি সেটা এখান থেকে বের করতে পারবেন। যেমন আমাদের শিরোনামগুলো দেখেন, এখানে শিরোনামগুলোকে আমরা সিলেক্ট করলাম, দেন এখান থেকে শর্ট ফিল্টারে ক্লিক করলাম, অথবা ডাটা মেনুতে গিয়ে আমরা ফিল্টারে ক্লিক, যখন আমরা ফিল্টারে ক্লিক করলাম তখন আমাদের প্রত্যেকটা শিরোনামের মধ্যে একটা ড্রপ ডাউন অপশন চলে আসছে, একটা ড্রপ ডাউন বাটন চলে আসছে। কি আসছে? একটা ড্রপ ডাউন। এই ড্রপ ডাউনটা কেন আসছে? এটাকে আমরা মোর ড্রপ ডাউন বলি, অথবা শুড ড্রপ ডাউন বলি, অথবা মোর অপশন বলি। অর্থাৎ এইটার ভিতরে আরো কিছু কাজ করা যাবে। যেমন আমি মুসলিমের মধ্যে গেলাম, কোথায়? মুসলিম। এখানে মুসলিমের মধ্যে কোন কোন নাম্বার গুলো ব্যবহার হয়েছে সেটা দেখাচ্ছে, মানে 59 নাম্বারও আছে, 61 নাম্বারও আছে, 62 আছে, 68 আছে। তা আমি দেখতে চাই যে 96 কে কে পেয়েছে, তা আমি 96 এর মধ্যে টিক মার্ক দিয়ে ওকে বাটন প্রেস করলাম। 96 কিন্তু একজন পেয়েছে, কয়জন? কয়জন পেয়েছে বলেন একটু? একজন একজন পেয়েছে। আমি আবার অল টিক মার্ক গুলো দিয়ে ওকে বাটন প্রেস করলাম, তখন দেখেন আবার সবগুলো চলে আসছে। এটা হলো ফিল্টারিং এর কাজ। সিলেক্ট করার পর যদি আমি ফিল্টার টিক মার্কটা উঠিয়ে দিই তখন কিন্তু ফিল্টারটা চলে যাবে। আবার যদি ক্লিয়ার করতে চাই তখন ক্লিয়ার হবে। এরপর আসেন টেক্সট টু কলাম। টেক্সট টু কলাম, যেমন আমি এখানে লিখেছি আকরাম আশরাফ, কয়টা শব্দ লিখেছি? দুইটা তা আমি চাচ্ছি যে আকরাম আশরাফ দুইটা দুই কলাম হোক, দুইটা দুই শিরোনাম, দুইটা দুই কলাম হোক, দুইটা দুই শিরোনাম। শিরোনাম যেমন আমি এখানে লিখলাম, ধরেন নাম আকরাম, তো নাম আকরাম যেটা, আমি চাচ্ছিলাম যে নামটা কি হবে একটা ঘরে হবে, আকরামটা কি হবে আরেকটা ঘরে হবে। অথবা আমি এখানে লিখলাম নাম ঠিকানা, তাহলে নাম ঠিকানা, নাম আলাদা একটা স্বতন্ত্র ঘরে হবে, ঠিকানাটাও কি হবে আরেকটা স্বতন্ত্র ঘরে হবে। কিন্তু দুটোটা ভুল ক্রমে আমি এক লাইনে লিখে ফেলেছি, দুটোটা ভুল ক্রমে কি এক লাইনে লিখে ফেলেছি। তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাকে কলামে ক্লিক করতে হবে, টেক্সট টু কলাম। এবার যদি আমি নেক্সটে ক্লিক করি,
এখন দেখেন আমার এখানে লেখা আছে ট্যাব, সেমিকোলন, কমা, স্পেস। আমি স্পেস দিয়ে বুঝাইলাম, কি দিয়ে বুঝাইলাম? স্পেস দিয়ে Space. বুঝাইলাম যে প্রথম স্পেসে আমার একটা লাইন হবে, আর দ্বিতীয় স্পেসে, প্রথম স্পেসে পরে যে শব্দটা আছে সেটা একটা লাইন হবে। এবার নেক্সটে ক্লিক করে ফিনিশ দিয়ে দিলাম, তখন দেখবেন যে আমার দুই কলামে চলে গেছে। আগে কয় কলামে ছিল, এক কলাম। এক কলম, এখন কয় কলামে? দুই কলাম। কলম। দুই কলাম। আবার দেখেন, আমার যদি কখনো এমন হয় যে একটা লিস্ট তৈরি করলাম, আকরাম, আকরাম, মাহমুদ, মুসা, তাহলে আমার এখানের মধ্যে আমি আকরাম ভুলক্রমে 2বার লিখে ফেলেছি। কিন্তু এমন কিছু শব্দ ভান্ডার আমার লেখা লাগতে পারে যেগুলো আমি, যেমন ডিকশনারি কথা বলি, একই শব্দ অন্য জায়গায় যাতে না আছে, এটা যদি আমাকে সিরিয়াল করতে হয়, বা এটা যদি আমার ডুপ্লিকেট যেগুলো আছে এগুলোকে আমাকে রিমুভ করতে হয়, তাহলে সিলেক্ট করার পর আমাকে ক্লিক করতে হবে ডুপ্লিকেট রিমুভ। দেন আমি যদি এখানে ওকে বাটন প্রেস করি, তখন কিন্তু আমার ডুপ্লিকেট যে কয়টা ছিল ওগুলো কি হয়ে যাবে? ডুপ্লিকেট কয়টা ছিল আমার এখানে? দুইটা। দুইটা। কোনটা ছিল? আকরাম আকরাম ছিল। এখন কয়বার আছে? একবার। একবার। তার মানে হলো আপনি চাইলে এইভাবে শব্দ ভান্ডারগুলো তৈরি করে একই শব্দ 2বার যদি আসে সেটাকে আপনি রিমুভ করতে পারবেন। এরপর আসেন, আমরা যখন ডাটা এন্ট্রি গুলো করি সেখানের মধ্যে আমাদের কিছু নাম আছে যে নামগুলো আমাদের বারবার দরকার হয়। কি দরকার হয় বলেন? বারবার দরকার হয়। যেমন আমার গার্ডিয়ান, আমার কি গার্ডিয়ানের কথা। এই গার্ডিয়ানের মধ্যে মামা হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, বড় ভাই হতে পারে, চাচা হতে পারে। এমন কিছু কমন শব্দ যে শব্দগুলো আমার বারবার লেখা লাগতে পারে, ওই শব্দগুলো যদি আমি না লিখে এই ঘরের মধ্যে লিখে রাখি, অথবা ওই শব্দগুলো যদি আমি লিখে এইখানে সেটিং করে রাখি, তাহলে আমার জন্য সহজ হবে। আমি সিলেক্ট করার পর ক্লিক করলাম ডাটা ভ্যালিডেশন, অ্যালাউ থেকে আমি সিলেক্ট করে দেব লিস্ট, এবং আমি এখানের মধ্যে কোন কোন নামগুলো সে নামগুলো আমি লিখে দিলাম, মামা, কমা, বাবা, কমা, নানা, কমা, চাচা। কয়েকটা কমন শব্দ লিখলাম। কমা কেন দিলাম জানেন? কমা কেন দিলাম? কমাটা কেন দিলাম বলতে পারবেন? নিচে আসা যাক, ওকে বাটন প্রেস করেন। এখন দেখেন এই ঘর সিলেক্ট করেছেন, একটা ড্রপ ডাউন দেখাচ্ছে। এই ঘর সিলেক্ট করেছেন, একটা ড্রপ ডাউন দেখাচ্ছে। এই ঘর সিলেক্ট করেছেন, একটা ড্রপ ডাউন দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? ভিতরে আরো আছে অপশন। এইটার ভিতরে আরো আছে। আমি যখন ক্লিক করলাম ড্রপ ডাউনে, তখন ওই যে শব্দগুলো লিখেছিলাম ওগুলো শো করবে। যেমন মামা, ক্লিক করে দিলাম মামা। এটা গার্ডিয়ান হলো নানা, এটা গার্ডিয়ান হলো চাচা। তাহলে আপনার কাজ আরো সহজ হলো কিনা? জি। জি। আপনাদের রসগোস নাই আসলে, আপনার রস শূন্য মানুষ। আরো গরমে আপনারা রস শেষ। শূন্য মানুষ। মনে হচ্ছে যে আপনাদেরকে ওই মক্তবের ইয়ার মতো, বাবা আর সন্তানের মতো ধৈর্য আইনা জোর করে বসাই দেয়, এরপরে মায়ের আইনা বসাই দেয়, আর তো মুখ ফুলে রাখে, পড়তেছে না, এই পড়াশোনা কেন, তাও করে না। ওদের মায়ের দেয়, তাও পড়ে না। আপনাদের অবস্থা যেমন। আর 5টা মিনিট সময় দেন আপনাদের আমার। এরপর দেখেন হোয়াট ইজ অ্যানালাইজ, এটা আমাদের দরকার নেই আসলে, তবুও বলে রাখি। এখানের মধ্যে হোয়াট ইজ অ্যানালাইজের কাজ হলো মূলত আমার ঘরগুলোকে এভারেজ করা, যেটা হলো আমার রেজাল্ট শিট। এখানে বোর্ড গুলোতে এটা দেখা যায়। যেমন আমার এখানে দেখা যাচ্ছে 1134। কত? 1134। 1134 ঘটনাক্রমে 1135 হলে সে কি হয়? উদাহরণস্বরূপ সে আছে জাইদ অথবা জাইদ জিদ্দান, কিন্তু 1135 হলে তাহলে কিন্তু সে পেয়ে যাচ্ছে মুমতাজ। তো এরকম এক দুইটা নাম্বার পরীক্ষকের হাতে থাকে। কার কাছে থাকে? পরীক্ষকের পরীক্ষকের হাতে। পরীক্ষা নিয়ন্ত্রকের হাতে থাকে। এগুলো আপনার জানা না, যারা বোর্ডে চাকরি করে তারা জানে।
এরকম একটা দুটা নাম্বার বোর্ডের হাতে থাকে, যখন দেখে যে তার কাছাকাছি নাম্বার গুলো হয়ে গেছে, এরকম একটা দুটা নাম্বারের কারণে সে ভালো একটা নাম্বার পাই নাই, এই নাম্বার গুলো দেওয়ার অথরিটি তার আছে। আমার কথা বুঝতে পেরেছেন? জি জি আমার গোল সিকের হোয়াট ইজ অ্যানালাইসিস কাজটাও ঠিক এমন ধরনের। গোল সিকে যাবেন, গোল সিকে যাওয়ার পর কোন ঘর, যেমন এখানে P3, কোন ঘর এটা? P3। এবার টোটাল ভ্যালুটা আপনি এখানে লিখলেন 1100 কত আছে? 34 34 1134, আমি এখানে 1135 দিলাম। আর চেঞ্জ এই অপশনে ক্লিক করার পরে ঘরগুলোকে মার্ক করে দিন। আবার এই ঘরের মধ্যে ক্লিক করে ওকে বাটন, ঠিক আছে? এখানে নির্দিষ্ট একটা ঘর মার্ক করতে বলছে, যেমন নির্দিষ্ট একটা ঘর আমরা মার্ক করি, গোল সিকে যাব, এখানে আমরা 1135 দিলাম, এখান থেকে একটা ঘর মার্ক করে দিলাম। কোন ঘরটা মার্ক করবো দেখবো যে কোন নাম্বারের মধ্যে সবচেয়ে একটু কম আছে, ওখানে গিয়ে আমরা নাম্বারটা অ্যাড করে দিই। যেমন দেখা যাচ্ছে 75 আছে, এই ঘরটাকে সিলেক্ট করলাম, ওকে বাটন প্রেস করলাম, ওকে বাটন প্রেস করলাম, তখন দেখবেন যে এটা এভারেজ হয়ে গেছে, দেখেন 1135, দেখেছেন? জি জি স্যার। 1135। তো এটা হলো আমার এই অপশনটার কাজ। গ্রুপ, আমার সেল গুলোকে গ্রুপ করার জন্য, আনগ্রুপ যেগুলো আমি গ্রুপ করব সেটাকে আনগ্রুপ করার জন্য, সাব টোটাল টানার জন্য, এগুলো মূলত আমাদের প্রয়োজন হয় না, আমার লাইফে কখনো দরকার হয়নি। তো এটা হলো আমাদের মাইক্রোসফট এক্সেলের বিস্তারিত, আমরা দেখেছি। এখন পরিপূর্ণ নির্ভর করে হলো আমাদের প্র্যাকটিসের উপর। আমরা যত বেশি প্র্যাকটিস করব এবং ভিতর থেকে ভিতরে আরো অনেক অনেক অপশন গুলো আছে, ঘাটাঘাটি করব, ততই আমরা নতুনত্ব খুঁজে পাবো। অপশন সেম, কিন্তু ভিতরে গেলে কালার করা, যেমন কালার স্কেল, এই কালার স্কেল যখন যাবেন কালার অনেক ধরনের পাবেন, এগুলো আপনাকে বের করতে হবে। কেননা আমি আপনাকে কালার দেখালাম, কিন্তু প্রত্যেকটা কালার আপনাকে ইন্ডিভিজুয়াল ভাবে আপনাকে মার্ক করে করে আপনাকে দেখাতে পারবো না। কেন? তখন আপনার কষ্ট হয়ে যাবে 1 বছর ধরে, এতে কিন্তু আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন। এখন যে দেখা যাচ্ছে আপনাদের 3 মাসের কোর্সের মধ্যে কত পার্সেন্ট স্টুডেন্ট বর্তমানে আছে দেখেন, তাও অনলাইনে, আশা লাগে না। যার যার স্থান থেকে বসেও যদি এই ক্লাসটাকে পরিপূর্ণভাবে আয়ত্ত করতে না পারবেন কখন? বলেন কখন পারবেন? ব্যস্ততা সবার আছে, ব্যস্ততা কিন্তু ট্রেনারদেরও আছে।